2026 সালের 2 জুন তারিখটি ছিল একেবারে সাধারণ একটা দিন। রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর কোলাবে অবস্থিত সামরিক ঘাঁটির রাডার কন্ট্রোল রুমে কর্তব্যরত অফিসাররা তাদের নিয়মিত দায়িত্বই পালন করছিলেন। হঠাৎ করেই বিকেল 4টার দিকে তাদের ইমার্জেন্সি যোগাযোগ লাইনে প্রথম ফোন কলটি আসে। শুরুতেই কেউ বিষয়টিকে খুব একটা আমলে নেয়নি, কারণ কারিগরি ত্রুটির কারণে মাঝে মধ্যেই এমন হয়ে থাকে। কিন্তু মাত্র ৩ মিনিটের ব্যবধানে যখন দ্বিতীয় কলটিও একই ধরনের সমস্যা নিয়ে আসলো, তখন পরিস্থিতিটা একদম ভিন্ন মোড় নিতে শুরু করলো। কন্ট্রোল রুমের সিনিয়র অপারেটর সের্গেই ইভানভিচ প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো প্রযুক্তিগত সমস্যা হচ্ছে, কিন্তু যতবার তিনি হেডফোন লাগিয়ে শোনার চেষ্টা করছিলেন, ততবারই একটা অদ্ভুত শব্দ তার কানে আসছিল। শব্দটা ছিল এমন যেন কেউ খুব জরুরি ভিত্তিতে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার কণ্ঠস্বর প্রচণ্ড ঝড়ের শব্দে চাপা পড়ে যাচ্ছে। প্রতিটা শব্দের মাঝে এক ধরনের স্ট্যাটিক নয়েজ বা বিকট শব্দ ভেসে আসছিল, যা স্পষ্টভাবে বোঝা একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল। তবে সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেক করে একটা বিষয় নিশ্চিত হওয়া গেল, এই কলগুলো রাশিয়ার নৌবাহিনীর পণ্যবাহী জাহাজ যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সেখান থেকেই আসছে। সের্গেই তার সহকর্মীদের দিকে তাকালেন, সবার চোখে মুখেই উদ্বেগের ছাপ স্পষ্ট। রাশিয়ার নৌ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত এবং এমন জরুরি কল সাধারণত তখনই আসে যখন পরিস্থিতি সত্যিকার অর্থেই গুরুতর হয়ে ওঠে। কন্ট্রোল রুমের প্রধান কমান্ডার কর্নেল দিমিত্রি পাভলভ অবিলম্বে উচ্চপদস্থ কর্তৃপক্ষকে বিষয়টি জানালেন। নির্দেশ এলো যে কোনোভাবে যোগাযোগ স্থাপন করতে হবে এবং জাহাজের অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে হবে। পরবর্তী 15 মিনিট ধরে কন্ট্রোল রুমের টেকনিশিয়ানরা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু প্রতিটা চেষ্টাই ব্যর্থ হতে লাগলো। এই অবস্থায় টিমের সাইবার এক্সপার্ট অ্যালেক্সি সিদ্ধান্ত নিলেন সিগন্যাল কোড বিশ্লেষণ করে জাহাজের সঠিক অবস্থান বের করবেন। আন্তর্জাতিক মেরিটাইম আইন অনুযায়ী প্রতিটি জাহাজের একটি ইউনিট আইডেন্টিফিকেশন কোড থাকে, যাকে বলা হয় আইএমও নাম্বার। এই কোড ব্যবহার করে যে কোনো জাহাজের রিয়েল টাইম লোকেশন এবং অন্যান্য তথ্য ব্যবহার করা সম্ভব। কম্পিউটার স্ক্রিনে ডেটা অ্যানালাইসিস চলতে থাকলো এবং প্রায় 7 মিনিট পর স্ক্রিনে একটা লাল বিন্দু ভেসে উঠল। জাহাজটি ইরান সাগর থেকে প্রায় 25 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। এই এলাকাটা সাধারণত বাণিজ্যিক জাহাজের জন্য একটি নিরাপদ রুট হিসেবে পরিচিত, কিন্তু এখানেই সবচেয়ে বড় বাধা তৈরি হলো। জাহাজটির সাথে আর কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা যাচ্ছিল না। বারবার কল করা হচ্ছিল, কিন্তু কোনো সাড়া মিলছিল না। এটা অত্যন্ত অস্বাভাবিক একটা পরিস্থিতি ছিল, কারণ আধুনিক পণ্যবাহী জাহাজগুলোতে একাধিক যোগাযোগ ব্যবস্থা থাকে। স্যাটেলাইট ফোন, রেডিও কমিউনিকেশন, ইমার্জেন্সি বিকন সবকিছুই একসাথে বিকল হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। তার মানে জাহাজে এমন কিছু ঘটেছে যা স্বাভাবিক নয়। কর্নেল পাভলভ দ্রুত একটা সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন রাশিয়া এবং ইরানের সাগরের মধ্যে দূরত্ব প্রায় 4600 কিলোমিটার। তাদের সবচেয়ে দ্রুততম যুদ্ধবিমান পাঠালেও সেখানে পৌঁছতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু প্রতিটি মুহূর্ত এখানে মূল্যবান। এত দীর্ঘ সময় অপেক্ষা করার মতো পরিস্থিতি নয়। তাই তিনি ইরানের রাডার কন্ট্রোল সেন্টারের সাথে সরাসরি যোগাযোগ করার নির্দেশ দিলেন। রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতার একটি চুক্তি থাকায় এমন পরিস্থিতিতে পারস্পরিক সহায়তা প্রদান করা সম্ভব। যোগাযোগের পর ইরানের বিমান বাহিনী তাৎক্ষণিক সাড়া দিল। তারা তাদের অত্যাধুনিক মোজাফফর 6 সিরিজের একটি নজরদারি ড্রোন ঘটনাস্থলে পাঠানোর সিদ্ধান্ত নিল। এই ড্রোনটি মূলত দূরপাল্লার নজরদারি এবং রিকনাসান্স মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। এতে থাকা উচ্চ ক্ষমতার ক্যামেরা এবং থার্মাল ইমেজিং সিস্টেম যে কোনো পরিস্থিতিতে পরিষ্কার ছবি তুলতে সক্ষম। ড্রোনটি ইরানের দক্ষিণ উপকূল থেকে উড্ডয়ন করল এবং প্রায় 45 মিনিটের মধ্যে টার্গেট লোকেশনের কাছে পৌঁছে গেল। ড্রোন থেকে পাঠানো লাইভ ফুটেজ দেখে রাশিয়ার কন্ট্রোল রুমে থাকা সবাই স্তব্ধ হয়ে গেলেন। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল একটা বড় পণ্যবাহী জাহাজ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো জাহাজটির চারপাশে দুটো মিলিটারি হেলিকপ্টার নিচু দিয়ে চক্কর দিচ্ছে এবং একটু দূরে একটি যুদ্ধ জাহাজ অবস্থান করছে। এই জাহাজ এবং হেলিকপ্টারগুলো কোন দেশের সেটা প্রথম দর্শনে বোঝা যাচ্ছিল না, কারণ তাদের গায়ে কোনো স্পষ্ট পতাকা চিহ্ন দৃশ্যমান ছিল না। তবে জাহাজের গঠন এবং হেলিকপ্টারের মডেল দেখে সামরিক বিশেষজ্ঞরা ধারণা করলেন এগুলো পশ্চিমা কোনো দেশের হতে পারে। পরিস্থিতিটা এখন আরও জটিল হয়ে উঠল। আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশের জাহাজকে জোরপূর্বক থামানো বা আটকে রাখা আন্তর্জাতিক আইনের পরিপন্থী, কিন্তু সেখানে ঠিক কী ঘটেছে সেটা না জেনে কোনো পদক্ষেপ নেওয়াও ঝুঁকিপূর্ণ। ইরান তাদের অবস্থান থেকে পরিষ্কার করে জানিয়ে দিল যে এই এলাকাটা আন্তর্জাতিক জলসীমার মধ্যে পড়ায় তারা সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না। তবে তারা ড্রোন দিয়ে নিরবিচ্ছিন্ন নজরদারি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিল এবং সমস্ত তথ্য রিয়েল টাইমে রাশিয়ার সাথে শেয়ার করতে লাগলো।
মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক ডাকা হলো। সেখানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর কমান্ডার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সবাই একমত হলেন যে পরিস্থিতি যাই হোক না কেন তাদের জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রথম অগ্রাধিকার। সিদ্ধান্ত নেওয়া হলো তাদের সবচেয়ে অত্যাধুনিক ফাইটার জেট Su-57 পাঠানো হবে। এই যুদ্ধবিমানগুলো রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, যা ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার গতিতে উঠতে পারে। শুধু তাই নয়, এতে আছে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং শক্তিশালী অস্ত্রশস্ত্র যা যে কোনো হুমকি মোকাবেলায় সক্ষম। দুটো Su-57 যুদ্ধবিমান এবং একটা এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার উড্ডয়নের জন্য প্রস্তুত করা হলো। পাইলটরা দ্রুত ব্রিফিং নিয়ে ককপিটে উঠলেন। বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র 10 মিনিট পরেই যুদ্ধবিমান দুটো সুপারসনিক গতিতে ছুটতে শুরু করলো। পথে একবার মধ্য আকাশে জ্বালানি ভর্তি করার পর তারা সরাসরি ইরান সাগরের দিকে এগিয়ে চলল। কন্ট্রোল রুমে তখন পিনপতন নীরবতা। সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ড্রোন থেকে আসা ছবিতে দেখা যাচ্ছিল পণ্যবাহী জাহাজটি এখনও সেই একই জায়গায় স্থির হয়ে আছে। প্রায় 2 ঘন্টা পর যুদ্ধবিমান দুটো ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে গেল। লিড পাইলট ক্যাপ্টেন নিকোলাই মাখারভ রাডার চেক করলেন। তার স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল যে একটি বড় জাহাজ, দুটো হেলিকপ্টার এবং একটা ফ্রিগেট ক্লাস যুদ্ধজাহাজ। তিনি অবিলম্বে আন্তর্জাতিক ইমার্জেন্সি ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ শুরু করলেন। স্পষ্ট ইংরেজিতে তিনি ঘোষণা করলেন যে তারা রাশিয়ান ফেডারেশনের বিমান বাহিনী থেকে এসেছেন এবং এই পণ্যবাহী জাহাজটি তাদের। তিনি যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টারগুলোকে নির্দেশ দিলেন যেন তারা অবিলম্বে জাহাজ থেকে দূরে সরে যায় এবং আন্তর্জাতিক জলসীমায় মুক্ত চলাচলের অধিকারকে সম্মান করে। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করা হোক। প্রথমে কোনো সাড়া মিলল না। টেনশন বাড়তে থাকলো প্রতিটা সেকেন্ডে। ক্যাপ্টেন মাখারভ আরেকবার সতর্কবার্তা দিলেন এবং এবার আরও কঠোর ভাষায় তিনি জানালেন যদি পরবর্তী 5 মিনিটের মধ্যে পরিস্থিতি পরিবর্তন না হয় তাহলে তারা এটাকে একটা শত্রুতামূলক কার্যক্রম হিসেবে বিবেচনা করবেন। ঠিক এই মুহূর্তেই আন্তর্জাতিক ফ্রিকোয়েন্সিতে একটি ভয়েস ভেসে এলো। একটা ভারী কণ্ঠস্বর ইংরেজিতে পরিচয় দিল এবং জানালো তারা ইসরায়েলি নৌবাহিনীর একটা টিম। তাদের দাবি ছিল এই পণ্যবাহী জাহাজটি সন্দেহজনক কার্যকলাপে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং তারা রুটিন চেক করছে। কিন্তু রাশিয়ার পাইলট এই ব্যাখ্যা মেনে নিলেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন আন্তর্জাতিক জলসীমায় কোনো জাহাজকে এভাবে থামানো এবং সামরিক হেলিকপ্টার পাঠানো আইনসঙ্গত নয়। এ সময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও সরাসরি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলো। কূটনৈতিক চ্যানেলে তীব্র প্রতিবাদ জানানো হলো এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার দাবি জানানো হলো। প্রায় 45 মিনিট ধরে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলল। আকাশে রাশিয়ার দুটো যুদ্ধবিমান টহল দিচ্ছিল আর নিচে ইসরায়েলি যুদ্ধজাহাজ স্থির হয়ে দাঁড়িয়েছিল। এক পর্যায়ে হেলিকপ্টার দুটো উড়ে চলে যেতে শুরু করলো এবং যুদ্ধজাহাজটিও ধীরে ধীরে দূরে সরে যেতে থাকলো। পণ্যবাহী জাহাজের ক্যাপ্টেন অবশেষে যোগাযোগ করতে সক্ষম হলেন এবং জানালেন তারা সবাই নিরাপদ আছেন। কয়েক ঘন্টা পর ইসরায়েলের সরকারি মুখপাত্র একটা সংবাদ সম্মেলনে বললেন যে জাহাজটিকে কিছু নিয়মিত নিরাপত্তা পরীক্ষার জন্য থামানো হয়েছিল এবং কোনো ধরনের সংঘর্ষ বা আক্রমণের ঘটনা ঘটেনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলল ভবিষ্যতে এমন কোনো ঘটনা হলে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে। এই ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিল এবং অনেকেই প্রশ্ন তুলতে শুরু করলেন ঠিক কী ছিল সেই জাহাজে যে ইসরায়েল এতটা আগ্রহী ছিল।